বাংলাভিশনের মধ্যরাতের আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটো নিউজ এন্ড ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসির ইয়ামিন। আজ আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে আছেন সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল হাসান খান, আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাবার আগে গতকাল রাতে বাংলাভিশনের প্রচারিত সংবাদের প্রধান প্রধান শিরোনাম শুনব। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের আহ্বান, সহায়তার আশ্বাস। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ জোরালো ভূমিকা নিতে ব্যর্থ, অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চান নোবেলজয়ীরা। বিএনপির ত্রাণবাহী 22টি ট্রাক কক্সবাজারে আটকে দিয়েছে পুলিশ, নিন্দা নেতাদের। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ত্রাণ তৎপরতা নিছক প্রতারণা। চালের বাজার স্থিতিশীল করতে সরকারের সক্ষমতা নিয়ে সন্দেহ বিশেষজ্ঞদের। বাণিজ্যমন্ত্রী বলেছেন, মজুতদারদের কারাগারে নিক্ষেপ করা হবে। শিরোনামগুলো শুনলাম আমরা। সুপ্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আমাদের হাতে কিছু সংবাদপত্র এসেছে যেগুলো আজ সকালে আপনাদের হাতে পৌঁছবে। সেই সব সংবাদপত্রের উল্লেখযোগ্য শিরোনাম আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন। এবার আলোচনা শুরু করি। আরেকটি বিষয় আছে সুপ্রিয় দর্শক, যে শিরোনামগুলো আপনারা শুনলেন এর বাইরে গতকাল রাতে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংসদ সদস্যরা আলোচনা করেছেন ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে। এটিতে একটি সর্বসম্মত সিদ্ধান্ত এসেছে, এমন যে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও প্রধান বিচারপতির অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাতিলে আইনি পদক্ষেপ নিতে সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয়েছে। এটি নিয়ে আমরা আলোচনা শুরু করি। মঞ্জুর ভাই, আপনার কাছে শুরুতে আপনার কিভাবে দেখছেন এই যে সর্বসম্মতিক্রমে সংসদে প্রস্তাব পাশ হয়েছে? এটা তো এখন আনুষ্ঠানিকভাবে একটা প্রস্তাব পাশ হলো, কিন্তু এর আগেই সরকার থেকে বলা হয়েছে যে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই প্রক্রিয়াটা তার প্রস্তুতিটিতে বলা হয়েছিল। তা আমার যেটা মনে হয় যে বাইরে এটা নিয়ে ষোড়শ সংশোধনী নিয়ে অনেক কথা হয়েছে, এটা রায় নিয়ে অনেক কথা হয়েছে, সেটা খুব ভালো কাজ হয়েছে বলে আমি মনে করি না। এটা নিয়ে কোর্টে, এটা আদালতে এটা ফয়সালা করা দরকার। সেখানে আলোচনা হোক, আইনি প্রক্রিয়া হচ্ছে সেটা হোক, সেখানে আলোচনা হোক, কথাবার্তা। আইনি প্রক্রিয়া যেটা শুরু হবার পথ তৈরি হয়েছে সেটিকে আপনি ইতিবাচক ভাবে মনে করি। খুবই শ্রদ্ধেয় মঞ্জুরুল ভাই বলেছেন যে এটা ঠিক, যে এটি একটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়। এই পূর্ণাঙ্গ রায়টি যখন প্রকাশ হয়েছে, রায় যখন ঘোষণা করেছে, এর নানা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। স্বাভাবিক, যে কোনো একটি মামলার রায়, সাধারণ মামলার রায় কারো পক্ষে যায়, বিপক্ষে যায়। তো এটা সরকারের সিদ্ধান্ত, সংসদের আইনি সংবিধান সংশোধনের যে সিদ্ধান্ত কয়েক বছর আগে তার বিপক্ষে গেছে। তা এরপর যে আইনি প্রক্রিয়ার কথা যেটা সংসদ সদস্যরা আজকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেবে, যথার্থ, এটা উপযুক্ত পন্থা। কারণ হচ্ছে আইনি প্রক্রিয়া হলো সুপ্রিম হাইকোর্টের রায় যদি সংক্ষুব্ধ পক্ষ আপিলের ডিভিশনে যায়, আপিলের ডিভিশনের পূর্ণাঙ্গ সর্বোচ্চ আদালত, অ্যাপেক্স বডির কোর্টের এই রায় যদি আসে, রায়ের পর একটা পর্যায়ে আছে রিভিউ, পর্যালোচনা করা, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা। তো এখানে দুটো বিষয়, রায় বোধহয় পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে রিভিউ করার জন্য, যাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যাতে বিবেচনা নিয়ে সেখানে যাওয়ার, এবং রায়ের এই দীর্ঘ প্রায় 800 পৃষ্ঠার রায়ের কিছু বক্তব্য, পর্যবেক্ষণ, মন্তব্য নিয়ে কথা এসছে। সত্যি এটা রাজনৈতিক উত্তাপ ছিল আগস্ট মাস জুড়ে, আমাদের মধ্যে এটা অনেক কথা হয়েছে, আমরা আলোচনা করেছি, আমরা রিপোর্ট করেছি, সাংবাদিকরা লিখেছি, গণমাধ্যম টেলিভিশনগুলো দেখিয়েছে। তো এখানে কিছু কথাগুলো প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক হোক, কিছু এমন কিছু বক্তব্য চলে এসছে, যে কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো সবাইকে অনেককে সংক্ষুব্ধ করেছে। তো এই বক্তব্যগুলো এদের সংশোধনের সুযোগ আছে, যেটা আইনমন্ত্রী ইতিপূর্বে বলেছিলেন, অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, এখন এবার সংসদ থেকে প্রস্তাবটা আসলো। একটি আইনি প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পথ, এটা আমি ইতিবাচক বলে মনে করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আসলে যে বিষয়টি এই সময় সবচেয়ে বেশি আলোচিত, রোহিঙ্গা ইস্যু, এটি নিয়ে কথা বলতে চাই। এটি নিয়ে অনেক কথা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে এটি আলোচনা হচ্ছে, সরকারি পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে, বিভিন্ন মহলে হচ্ছে, গণমাধ্যমে কাজ চলছে। আমি একটু জানতে চাচ্ছি যে এই যে এটিকে আপনার জাতিসংঘ বলুন বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটিকে গণহত্যা বা এথনিক ক্লিনজিং এর যে বিষয়টি বলা হচ্ছে, আমি একটু জানতে চাই অল্প করে যে এই সার্বিক প্রক্রিয়া থেকে
উত্তরণের জন্য, মানে বাংলাদেশ তো নিশ্চয়ই একটু বেকায়দার জায়গায় আমরা পড়ে গেছি, সেই জায়গাটিতে বিশ্বব্যাপী যারা ম্যাটার করেন সেই জায়গায় জনমত গড়ে তুলতে বাংলাদেশের অবস্থানটি একটু মূল্যায়ন করেন। জনমত তো গড়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশ অনেকদিন ধরে নানান ভাবে, এবং সেটা মিডিয়ার মাধ্যমে, তাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, তাদের জাতিসংঘে বক্তব্যের মাধ্যমে এই কথাগুলি তুলে ধরার চেষ্টা হচ্ছে। এখন বাংলাদেশের যে অবস্থান এটা খুবই একটা নাজুক বলতে হয়, কারণ একদিকে এখানে মিয়ানমারের সাথে চায়নার দীর্ঘদিনের সম্পর্ক, এবং সেই সম্পর্কটা নষ্ট করে তারা বাংলাদেশের স্বার্থে কোনো পদক্ষেপ নেবে এরকম কিন্তু মনে হওয়ার কোনো কারণ নেই। একইভাবে ভারতবর্ষ কিন্তু, ভারতও সাম্প্রতিককালে মিয়ানমারের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে, এবং সেখানে ভারতের কতগুলি স্বার্থ রয়ে গেছে। ভারত যদিও বাংলাদেশের একটা ঘনিষ্ঠ মিত্র, কিন্তু তারাও মিয়ানমারে তাদের সাথে যে সম্পর্ক গড়ে উঠছে সেটার ব্যাপারে তারা কিন্তু খুব সতর্ক থাকবে, যাতে সেই সম্পর্ক উন্নয়নের দিকে যায়, অবনতির দিকে না যায়। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দীর্ঘদিন ধরে তারা মিয়ানমারের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। এটা তো প্রধানত চীনের প্রভাবে ছিল, অনেকে বলতেন চীনের স্যাটেলাইট, কিন্তু সেখানে মার্কিনীরা অনুপ্রবেশ করেছে এবং আস্তে আস্তে সেখানে একটা প্রভাব বৃদ্ধি করছে। ভবিষ্যতে যে এলাকায় গন্ডগোলটা হচ্ছে, জেনোসাইড হচ্ছে বা এথনিক ক্লিনজিং হচ্ছে, সেখানে সেখানে বিরাট বিশাল রিসোর্স আছে শোনা যায়, এবং সেগুলিও নানান রকম ভাবে এক্সপ্লয়েট করার একটা চেষ্টা, পরিকল্পনা আছে, যেই পরিকল্পনা থেকে এখানে একটা মাস এক্সোডাস করা হচ্ছে। এইখানে বাংলাদেশ খুব ধৈর্যের সাথে, সতর্কতার সাথে যে পদক্ষেপগুলি নিয়েছেন, আমি মনে করি সেটা মোটামুটি সঠিক বলা যেতে পারে। তবে ক্যাম্পেইনটা আরো জোরদার করা দরকার, আরো শক্তিশালী করা দরকার। এটা কোনো ব্যাপারে রাগঢাক গুড়গুড় করার দরকার নেই। অ্যারোগেন্ট পজিশন নাও বাংলাদেশের পক্ষে, আমি যদি শক্তির ভারসাম্যের কথা বলি আর কি, বিভিন্ন দিক আছে এটা, সেগুলির ক্ষেত্রে খুব সতর্কভাবে বাংলাদেশকে অগ্রসর হতে হবে এবং বিশ্বব্যাপী এর ক্যাম্পেইন করতে হবে, এবং সারা বিশ্ব থেকে যাতে এই রোহিঙ্গা যারা এখানে আসছে তাদেরকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, স্যানিটেশনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি যেন ব্যবস্থা করা হয়, সেটা একটা বড় কাজ। এবং সেটা বাংলাদেশ গভর্নমেন্টের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে একার পক্ষে তার পক্ষে সম্ভব না। সেদিক দিয়ে বিএনপি আজকে দেখলাম গতকাল টেলিভিশনে যে বিএনপি সেখানে যে একটা ত্রাণ তৎপরতা চালাতে গিয়েছিল, তাদের ট্রাক আটকে দিয়েছে, 40টা ট্রাক আটকে দিয়েছে। এটা আমি মনে হয় না ঠিক করেছে। এটা আমরাও তো কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, বাসুদের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী সেখানে বিতরণ করেছি, এবং আমাদের সবাইকে আহ্বান করা দরকার আর কি, বাধা দেওয়া তো দূরের কথা, আহ্বান করা দরকার যে তারা যাতে এখানে সহায়তা করে। জি, রোহিঙ্গা নিয়ে তো আমরা এর আগেও কথা বলেছি, কিন্তু আজকের এই মুহূর্তে আমার যেটি মনে হচ্ছে যে বিশ্বের প্রত্যেকের, বাংলাদেশের প্রতিটি মানুষের, সরকারের, বেসরকারি প্রতিটি নাগরিকের প্রত্যেকেরই দৃষ্টি হচ্ছে নিরাপত্তা পরিষদে যে জরুরি বৈঠকটি হবার কথা সেটির দিকে। আপনার কি ধারণা, কূটনৈতিক বিষয়ে আপনি কাজ করেন, গবেষণা করেন, আপনার কি মনে হয় কি হতে পারে শেষ? এখন থেকে 1-2 ঘন্টার মধ্যে বাংলাদেশ সময় কিংবা নিউ ইয়র্ক সময় আজকে সকালে এই বৈঠকটা শুরু হবে। জাতিসংঘ সদর দপ্তরে ইউএন বিল্ডিং এ 5 সদস্যের স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য, পর্যবেক্ষক সদস্য, তারা বৈঠকে শুরু করবেন। এবং জরুরি বৈঠকে একটাই এজেন্ডা। এই বৈঠক এবং এই এজেন্ডা নির্ধারণের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে। জাতিসংঘ মহাসচিব গুটেরেস নিজে চিঠি লিখে এই অনুরোধ করেছেন এই বিষয়ে আলোচনা করার জন্য। তো জাতিসংঘের এই উদ্বেগ, সিরিয়াসনেস এটা আমরা দেখছি এবং তার প্রেক্ষিতে বাধ্য হয়েছে। তো এখন এই 5 সদস্যের মধ্যে চীন আছে, আমাদের খুব বড় ফ্যাক্টর এই মিয়ানমার, এই রোহিঙ্গা ইস্যুতে
এবং যে চীনের সিদ্ধান্ত হচ্ছে, চীনের ঘোষণা হচ্ছে বিশ্ববাসীকে যাতে মিয়ানমারের পাশে দাঁড়ায়, আমরা দাঁড়িয়েছি, চীন দাঁড়িয়েছে, যাতে ক্যাম্পেইন করেছে যে সবাই যাতে দাঁড়ায়। মিয়ানমারের ওই এলাকায়, রাখাইন এলাকায় যে ঘটনা ঘটেছে এটা নিন্দা জানিয়েছে এবং রোহিঙ্গাদের কোনো কথা নেই, বাংলাদেশের লক্ষ লক্ষ রোহিঙ্গা রয়েছে এ ব্যাপারে কোনো কথা নেই, মানবিক বিপর্যয় হয়েছে সেটার কথা নাই। তো এটা খুব গুরুত্বের সাথে আমাদের বিবেচনা করতে হবে এই বিষয়টা। আর মিয়ানমারের যে অবস্থান, অনড় অবস্থান, যে জান্তা শাসকদের যে সিদ্ধান্ত, কিংবা পুতুল একজন নেত্রী, আমি অং সান সুচির কথা বলছি, তার যে ক্ষমতাহীন, ভূমিকাহীন, কিংবা সেও গাঁটছড়া বেঁধেছে, এটা একটু ভাবতে হবে, বিবেচনা আনতে হবে। কারণ চীনের যে প্রভাব মিয়ানমারের উপর, এবং মিয়ানমার যেভাবে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে চীনের দ্বারা প্রভাবিত, তারই আমরা এটা প্রতিফলন দেখছি। তা আমি জানি না, যদি সর্বসম্মত সিদ্ধান্ত না হয় তাহলে কোন দিকে যেতে পারে? সর্বসম্মত সিদ্ধান্ত না হলে হয়তো আবার এটা বৈঠক হবে, অথবা যেহেতু সাধারণ জাতিসংঘ মহাসচিব সেক্রেটারি জেনারেলের অনুরোধে এটা হয়েছে, এটা আবার বৈঠকে বলবে, অথবা এমনকি কোনো তৎপরতা করা যায় কিনা যে হয়তো পারসুয়েশন করে যাতে মতের মধ্যে নিয়ে আসবে, মিয়ানমারের উপর সরাসরি সর্বসম্মত সিদ্ধান্ত প্রস্তাবটা হিসেবে তাকে জানতে হবে, এটা বন্ধ করতে হবে। মিয়ানমারের উপর একটু চাপ আসবে, অথবা মিয়ানমারের উপর যে স্যাংশন দেওয়ার কথা, যে প্রস্তাব, স্যাংশন হয়তো দেবে না, কিন্তু অন্য কিছু করবে, অন্য কোনো নির্দেশনা দিবে, হয়তো বলবে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে হবে। সেজন্য আজকে সূচি তাড়াহুড়া করে এই মিয়ানমার সরকার একটা কমিটি করে দিয়েছে, আপনি নিশ্চয়ই জেনেছেন। তো নানান প্রক্রিয়া, কূটনীতিতে, বিশ্ব কূটনীতিতে কিছু অজানা বিষয়, এটা খুব বেশি পূর্বাভাস করা যায় কিংবা হাঞ্চ করা যায় না, কল্পনাও করা যায় না, এমন কিছু ব্যাপার হয়ে থাকে। তা আমার কথা হচ্ছে যে এই যে মানবিক বিপর্যয় হচ্ছে, আমাদের পক্ষ যে দেশগুলো, আমি ভারতের কথা বলবো, আমি যে কথা বলছিলাম যে চীনের প্রভাব মিয়ানমারের উপর, ভারত এখন ওই প্রভাবে আরো ভাগ বসানোর জন্য কিংবা প্রভাবে পেছনে প্রতিযোগিতা লিপ্ত, চীনের সঙ্গে তো তাদের একটি প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতা চীন মিয়ানমারে কিভাবে ভারত আরো বেশি প্রভাবিত করতে পারে, রাখাইন প্রদেশে যে উন্নয়নের কথা বলা হচ্ছে কিভাবে অংশীদার হতে পারে, ওখানে বিনিয়োগ করবে, ওখানে ইকোনমিক জোন হবে, ভারতের দৃষ্টি এখন ওদিকে। আমাদের সাথে আছে এখন ভারতের হলো উভয় সংকট। আমরা যদি, আপনার কি মনে হয়, একেবারে এক দুই কথায় জানতে চাই, একটি বিরতিতে যাব আমি, যে এই পরিস্থিতিতে চীনকে বা ভারতকে, যারা এই জায়গার সব তাদের মনোযোগ রাখাইন স্টেটে, আমরা যদি বোঝাতে পারি যে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হলে উন্নয়ন বলুন, অর্থনীতি বলুন, ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, সেটা তো কিছুটা হলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই পয়েন্টে এসেও কি একটি সমঝোতার পথ বেরিয়ে আসতে পারে কিনা? সমঝোতার পথ বাংলাদেশ তাদের প্রায়োরিটি কিনা এটা দেখতে হবে, বুঝতে হবে। এই ইস্যুতে বাংলাদেশ প্রয়োজন নাকি ওই জায়গাটা মিয়ানমার প্রয়োজন, এটা ভারসাম্যমূলক অবস্থান নিতে হবে। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, বাংলাদেশ প্রচন্ডভাবে কূটনৈতিক একটা প্রক্রিয়া করছে, কূটনৈতিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আমাদের প্রধানমন্ত্রী সংসদে উদারভাবে বলেছেন এবং আহ্বান করেছেন যে মিয়ানমারকে এই সমস্যার সমাধান করতে হবে, মিয়ানমারকে ফিরিয়ে দিতে হবে। তা এখন বিশ্বব্যাপী যে আলোড়নটার সৃষ্টি হয়েছে, উদ্বেগটার সৃষ্টি হয়েছে, এটা ভালো, কিন্তু আমি চাই বিশ্বব্যাপী একটা অ্যাকশন শুরু হয়। সেই অ্যাকশনটা আসতে হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেই অ্যাকশনটা দেশগুলোর পক্ষ থেকে আসতে হবে, যারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে আসতে হবে, জাতিসংঘ সাধারণ পরিষদের যে আসন্ন অধিবেশন আছে সেখান থেকে আসতে হবে, চীন থেকে আসতে হবে, দিল্লি থেকে আসতে হবে। জি, ভারত এবং চীনের কাছে বাংলাদেশের আসলে মূল্য কতটুকু? কারণ তারা কার পক্ষ নেবে? চীন, মিয়ানমারকে যদি মাঝখানে রাখা হয় এবং দুপাশে যদি চীন এবং ভারতকে রাখা হয়, আরেকটি জায়গায় যদি বাংলাদেশকে রাখা হয় এবং দুপাশে যদি চীন এবং ভারতকে রাখা হয়, দুই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, তাদের অনেক বাণিজ্যিক বিস্তারও কিন্তু আমাদের সঙ্গে আছে, বিলিয়ন বিলিয়ন ডলার এখানেও তারা বিনিয়োগ করছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে ইকুয়েশনটি কি দাঁড়াতে পারে? আমার মনে হয় মায়ানমার এবং বাংলাদেশ দুই দেশের সাথেই চীন এবং ভারতের স্বার্থ জড়িত। এখন এই স্বার্থ রক্ষা তারা করতে চাবে, কিন্তু এখানে যেটা সমস্যা হয়ে গেছে, এখন এখানে একটা ভারসাম্য আনার চেষ্টা করবে, সেটাই খুব ডিফিকাল্ট। কারণ মায়ানমার যে পজিশন নিয়েছে, সেই পজিশনে তো এই সমস্যাটা বাড়তেই থাকবে। সারা বিশ্বব্যাপী জনমত
বিরাটভাবে মায়ানমারের বিরুদ্ধে যাবে, এই গণহত্যার বিরুদ্ধে, এথনিক ক্লিনসিং এর বিরুদ্ধে, এবং সেখানে একটা চাপ পড়বে মিয়ানমারের উপর। সেই চাপের কি প্রতিক্রিয়া হবে মিয়ানমারে আমার খুব ধারণা নেই। সূচি যখন জেলে ছিল তখন তো একটা আন্তর্জাতিক চাপ ছিল, ওটা তো অনেক সময় লেগেছে, একটা সময় অ্যাকচুয়ালি একটা কম্প্রোমাইজ করে সেখানকার জান্টার সাথে একটা কম্প্রোমাইজ করে তাকে আসতে হয়েছে। এখনো এই জনমতের চাপ কতখানি হবে তা আমি জানি না। তবে এখানে ভারতের, আমি প্রথমে যেটা বলেছিলাম যে ভারতের স্বার্থ সেখানে আছে, চীনের স্বার্থ দীর্ঘদিন ধরে আছে, সেইটাকে তারা ক্ষতিগ্রস্ত করবে না। কিন্তু আপনি যে রাজনৈতিক প্রেক্ষাপট যদি মূল্যায়ন করেন সেক্ষেত্রে বাংলাদেশকে তো জিওপলিটিক্সে মায়ানমারের একটা ইম্পর্টেন্স আছে, বাংলাদেশের তো নিশ্চয় বাংলাদেশের আছে ইম্পর্টেন্স। বাংলাদেশ তো আছেই তাদের সাথে, চীনের সাথে আছে বন্ধুত্ব, ভারতের সাথে আছে বন্ধুত্ব, যদিও চীন ও বাংলাদেশে যখন এই যে এখন 8 লাখ বলা হচ্ছে, 9 লাখ বলা হচ্ছে, এই রোহিঙ্গা যে জনগোষ্ঠী বাংলাদেশে ঢুকে পড়েছে, এরা যখন ছড়িয়ে যাবে এদেরকে তো আপনি কতদিন সেগুলিকে তখন কি হবে? জায়গাটি নানানভাবে একটা কম্পেনসেট করার চেষ্টা করবে চীন, হয়তো চীন বা ভারত, আমি ধারণা করি যে নানান রকম ভাবে অর্থনৈতিক সহায়তা দিয়ে ইত্যাদি দিয়ে সেটাকে কিছুটা কম্পেনসেট করে দেবে। মায়ানমারকে সে মানে চটাবে না আমার ধারণা, চীন এবং ভারত। চীন যে বলছে একটি কথা যে বাংলাদেশ এবং মিয়ানমার দ্বিপক্ষীয় ভাবে এই রোহিঙ্গা ইস্যুটি সমাধান করুক, এই পথে কি কোনো সমাধান আপনি দেখেন? সেটা তো সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেটা অনেকদিন ধরে ইয়ে বলছেন, শেখ হাসিনা বলছে, কিন্তু রেসপন্স নেই। মায়ানমার থেকে তো রেসপন্স পরামর্শ দেওয়া হচ্ছে সেই ওরা এই ঘটনা যে করছে, মানে জেনোসাইড করছে, গণহত্যা করছে, এটা একেবারে সুপরিকল্পিত এবং দৃঢ় সিদ্ধান্ত। হ্যাঁ, এটা আমি বলছিলাম যে আমরা যদি দ্বিপাক্ষিক ভাবে বাংলাদেশ এবং মিয়ানমার যদি আলোচনাটা করত, বাংলাদেশ বারবার অফার দিয়েছে, বাংলাদেশ বারবার সম্মত হয়েছে, নানান, যেমন সীমান্ত নিয়ে তাদের খুব প্রশ্ন, আমাদেরও প্রশ্ন আছে, আমাদের উদ্বেগ আছে, এখানে একটা পাচারের রুট, এখানে মাদক পাচার, মানব পাচার, নানান বিষয়, প্রবেশের একটা রুট আছে। তা এখন আমরা বারবার বলছি আমরা জয়েন্ট পেট্রোলিং করবো, জয়েন্ট পোলস সীমান্ত ব্যবস্থাপনা করব, এরপর সন্ত্রাসীদের ব্যাপারে যে কথা আছে, আরসা অথবা অন্য যে কোনো সন্ত্রাসী, আমরা বলেছি যে আমরা যৌথভাবে নামবো, পেট্রোলিং আমরা কিন্তু এগিয়ে আসছি, আমরা এক পা অগ্রগতি বলা যায়, ওয়ান স্টেপ ফরওয়ার্ড। আর মিয়ানমার যখন বাংলাদেশের সাথে মিটিং গুলো করে তখন সবই কথা বলে, কিন্তু নিবন্ধন ফিরিয়ে নেওয়ার কথাগুলো বলছে, অসংখ্য ফিরিয়ে নিয়েছে, 2,36,000 নিয়েছে। পর্যায়ক্রমে এগুলো যৌথ সেন্সাস করে, টাস্কফোর্স করে এগুলো নেওয়ার কথা। মিয়ানমারের কার্যকারিতা এগুলোকে আপনার মনে হয় ফিরিয়ে নেওয়ার পথটি অতটা? মিয়ানমার এখন কোনো ভাবেই আলোচনা করছে না, কোনো সাড়া দিচ্ছে না, রেসপন্স করছে না, এটা হলো মূল। এই প্রেক্ষাপটে এখন প্রেক্ষাপটে করণীয় কি? আমরা তো এখন আমি কফি আনন্দ কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে এই কমিশনের যে সুপারিশগুলো আছে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? আমি বাস্তবায়নের সুপারিশগুলো তো এই কফি আনন্দ কমিশন তো ওদেরই তৈরি করেছে। তা এখন এটা যদি বাস্তবায়ন করলে তাহলে কোনো সংকট থাকে না, কোনো সমস্যা থাকে না। ওই কমিশন বলেছে আপনার ওই রাখাইন প্রদেশে নাগরিকত্ব দিতে হবে, নাগরিকত্ব, ওদের শিক্ষা, সব ধরনের সুবিধা দিতে হবে, মানবিক সুবিধা দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, চলাফেরা এবং মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এই যে একটা কনফাইন্ড একটা এরিয়া যারা আছে সেটা উঠে দিতে হবে। এই বিষয়টির সমাধান কিভাবে হবে? তারা এখন বলছে তারা বলছে যে এরা বাঙালি সন্ত্রাসী, আমরা বলছি তারা ওই দেশের মানুষ। এইটির সমাধান না হলে তো আসলে এটির দুই রকম অবস্থান, এটা তো আমরা আলোচনার পথে আছি। আমরা সব ধরনের সম্পর্ক বজায় রেখে আমরা করছি, বাংলাদেশ করছে, এটাই উচিত, এটাই কূটনীতির পথ হওয়া উচিত, যেটা হচ্ছে। এটা আমরা সারা বিশ্ব দেখছে, এই যে গণহত্যা হলো, এই যে ক্লিনজিং, এই যে নিধনযোগ্য কার্যক্রম শুরু হলো, এটা শেষ কোথায়? 7 লাখ এসছে, আছে আরো 3-4 লাখ ভিতরে আছে রাখাইন, এদেরকে হয়তো থেমে যাবে এই মাসে সেপ্টেম্বরের পর থেমে যাবে, 6 মাস পরে আবার একটা পুশব্যাক শুরু হলো, আবার নিধনযোগ্য শুরু, এই করে 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 রাখাইন রাজ্য পুরো নিধন করে ফেলবে। তো এটা তো বাংলাদেশ মানতে পারে না, পুরো বিশ্ব মানতে পারে না।
এই যে অবস্থা কিভাবে সহনীয় হবে, কিভাবে মেনে নেবে বলেন? আপনি এক দেশে আপনার লোকদেরকে রাখতে চাচ্ছেন না, আপনি আরেক দেশে ঠেলে দিলেন। এটি তো এই বর্তমান বিশ্ব বাস্তবতায় তো সভ্য সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থাতে এটা চলতে পারে না। বাংলাদেশ রাইটলি যেটা করেছে, বাংলাদেশের আরো করা উচিত কিংবা আরো পদক্ষেপ নেওয়া উচিত, সেটা বাংলাদেশ নিচ্ছে। এই কূটনীতিটা এটা হয় কিছু হয় কি আলোচনা, মানে গত 4 বছর ধরে বাংলাদেশ প্রচন্ড ভাবে এক ধরনের দুতিয়ালি কিংবা এক ধরনের প্রক্রিয়াকরণ, দ্বিপাক্ষিক আলোচনা, কথাবার্তা চালিয়ে যাচ্ছে সব ধরনের, সব পর্যায়ে বলবো, আমি বলবো সব পর্যায়ে, শীর্ষ পর্যায় থেকে কর্মকর্তা পর্যায় পর্যন্ত। মিয়ানমারের যে প্রত্যাশা ছিল, বাংলাদেশও অপেক্ষা করছিল যে 2 বছর আগে যে নির্বাচন হলো, নির্বাচনটা একটা ওপেন আপ হবে, সচিব নির্বাচিত হয়েছে এবং একটা আশা, আমি প্রধানমন্ত্রীর সাথে আং সান সুচির দেখা হয়েছে, বৈঠক হলো, মন্ত্রী পর্যায়ে আলোচনা হলো, সচিব পর্যায়ে আলোচনা হলো, সবই হচ্ছে, কিন্তু অগ্রগতি খাতা যদি আপনি হিসাব করেন শূন্য। এই শূন্যতা থেকে তার উপর আবার যোগ হয়েছে তাদের যে এই সামরিক বাহিনীর এই চেঞ্জ ইন অপারেশন। আজকে আর আলোচনা এগিয়ে নিতে পারছি না, সময় স্বল্প। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, এসেছেন এবং পর্যালোচনায় অংশ নিয়েছেন এই জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।